হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথেই আছো। আজকে আবার গতকালের কথা মতো একটি নতুন এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, তোমাদের গতকাল আমি বলেছিলাম যে আমি আগামী দিন ফিজিক্যাল সায়েন্সের একটা এপিসোড নিয়ে তোমাদের সামনে আসবো। অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে তোমাদের ফার্স্ট টার্ম যে পরীক্ষাটা হচ্ছে, সেই ফার্স্ট টার্ম পরীক্ষাতে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের আমি সাজেশনগুলো তোমাদের দেবো। সাজেশন বলছি, অ্যাকচুয়াল সাজেশন নয়, মানে এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা যদি না পড়ে থাকো তাহলে সেই কোশ্চেনগুলোকে আবার রিপিট করো বা রিভাইজ করো, ভালোভাবে পড়ো। যদি কোনোটার উত্তর না জানো, জানার চেষ্টা করো। যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকেও কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদের হেল্প করতে পারি। যাই হোক, আমি সেই হিসেবেই বলছি, তোমরা নিঃসন্দেহে জানো যে তোমাদের 40 মার্কের লেভেলে পরীক্ষা দিতে হচ্ছে। 40 মার্কের মধ্যে তোমাদের পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণী মৌলের ধর্মের পর্যাবৃত্ততা এবং আয়নীয় ও সমযোজী বন্ধন, এই 5টা চ্যাপ্টারে তোমাদের পরীক্ষা হবে ফার্স্ট টার্মে। তো ফার্স্ট টার্মে যে পরীক্ষাগুলো হবে, ইতিপূর্বেই আমি পরিবেশের জন্য ভাবনা এবং গ্যাসের আচরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি এবং সেগুলোতে কোন কোন প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারে কোশ্চেনগুলো কোন চ্যাপ্টার থেকে 1 নাম্বারে করতে হবে, কোন চ্যাপ্টার থেকে 3 নাম্বারে করতে হবে না, সেগুলো সমস্ত কিছু বলা হয়ে গেছে। সেই এপিসোডটা তোমরা আশা করি দেখে নেবে এবং তোমাদের অনেকেই কমেন্টস করে জানাচ্ছ যে হ্যাঁ তোমাদের ভালো হয়েছে এবং তাতে তোমরা অনেকে প্রিপেয়ার্ড হতে পেরেছো। আজ তোমাদের আমার মতে ক্লাস 10 এর প্রচন্ডতম ইম্পর্টেন্স দুটো চ্যাপ্টারের একটা চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করছি। কারণ একাধিক চ্যাপ্টার আজকে এই কারণে আনলাম না, এই চ্যাপ্টারটা বেশিরভাগ ছাত্রের কাছে, আমার অভিজ্ঞতা হিসেবে বলছি, বেশিরভাগ ছাত্রই যা বলে সেটা তাদের ক্লাস 10 এর দুটো চ্যাপ্টারকে খুব কঠিন লাগে। তার মধ্যে 1 নাম্বার আলো, 2 নাম্বার তড়িৎ। তো যাই হোক, এগুলো নিয়ে আলাদা আমি ক্লাস করব এবং আমিও তোমাদের ক্লাস নেব। এই মুহূর্তে বিশেষ কোনো কারণবশত আমি ক্লাসটা নিতে পারছি না। ফার্স্ট টার্মের পরে সমস্ত ক্লাসগুলো আমার এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, তোমাদের সেই গুরুত্বপূর্ণ বিষয়ের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে আলো। দেখো, আলোটা সত্যি একটু হয়তো টাফ এবং কিছুটা আলো এর আগে তোমরা পড়েই এসছো। এইবার যে আলোটা পর্যায়টা পড়ছো, এই পর্যায়ের মধ্যে প্রায় 5টা বিষয় নিয়ে তোমাদের পড়তে হয়। 5টা বিষয় নিয়ে যা পড়তে হয়, তার থেকে কোন প্রশ্নগুলো তোমরা করবে এবং কোন প্রশ্নগুলো তোমরা করবে না, সেটা সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তো তার আগেই আমরা জেনে নিই যে আলো থেকে তোমাদের মোট মার্কস কত থাকবে। এবারে ফার্স্ট টার্ম পরীক্ষায় তোমাদের দেখতেই পাচ্ছ আমি আলো নিয়ে একটু লিখেছি। আলোতে তোমাদের মোট মার্কস থাকবে 14। কিরকম কোশ্চেনগুলো আসবে? এমসিকিউ আসবে তোমাদের 3টে কোশ্চেন, 3টেই করতে হবে। বিএসএ তে আসবে 3টে কোশ্চেন, 3টেই করতে হবে। তবে 3টের জায়গায় বিএসএ এর ক্ষেত্রে 1টা বা 2টো কোশ্চেন তোমাদের অড দিতে পারে, কিন্তু সেটা আলো থেকেই থাকবে। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে 1টা কোশ্চেন থাকবে 2 মার্কের, সেটা তোমাদের করতেই হবে। মাইন্ডেড, এখানে অডের কোশ্চেন থাকার সম্ভাবনা অনেক বেশি এবং লার্জ অ্যান্সার টাইপ কোশ্চেনে 3 নাম্বারের থাকবে 2টো কোশ্চেন, 6 মার্কস, এই মোট 14। মাইন্ডেড, এখন তোমাদের 14 থাকলেও এটা কিন্তু ফাইনাল পরীক্ষাতে তোমাদের থাকবে 12 মার্কস, তাই 14 বা এই নিচে আমি 12 লিখে দিয়েছি। অর্থাৎ ফাইনাল পরীক্ষাতে তোমাদের এই চ্যাপ্টারটা থেকে আলোর জন্য, অর্থাৎ যখন তোমরা মাধ্যমিক এক্সাম দিবে তার জন্য তোমাদের নির্ধারিত মার্ক কিন্তু 12। সুতরাং দেখতে পাচ্ছ এই আলোর জন্য 12 এবং তড়িতের জন্য 12, এই 12 12 24, দ্যাট ইজ আমরা যদি একটু ভালোভাবে দেখি 1/4 এর থেকেও একটু বেশি মার্কস এই দুটো চ্যাপ্টারই কিন্তু কভার করছে। তাই এই দুটো চ্যাপ্টারকে প্রথম থেকেই যদি গুরুত্বভাবে না পারো এবং গুরুত্ব যদি না দাও তাহলে কিন্তু খুব পস্তাতে হবে। আমি আরেকটু বলে নিই, আলোর চ্যাপ্টারটা যখন তোমরা পড়বে, যখন তোমরা ক্লিয়ার করবে, তখন একটু ধীরে ধীরে আশা করি তোমাদের পড়াটা বাঞ্ছনীয় ছিল। যাই হোক, সামনে পরীক্ষা, তোমাদের পরীক্ষায় বসে যেতে হবে, তাই সেই ধীরে ধীরে না পড়া হলেও তোমরা যে কাজটি করবে সেটি হলো তোমাদের একটা কাজ করতে হবে, আলোর যত রকম অ্যান্সার করবে প্রত্যেকটার সাথেই কিন্তু একটা ফিগার আঁকতে হবে এবং ফিগার আঁকার সময় তোমাদের যে জিনিসটা দিতে হবে, তীর চিহ্নটা অবশ্যই দিয়ে দিতে হবে। অর্থাৎ আলোটা কোন দিক থেকে কোন দিকে আসছে, সেটা অবতল লেন্স হোক, উত্তল লেন্স হোক, আর অবতল দর্পণই হোক, প্রিজমই হোক, কোথায় তোমাদের কোন দিক থেকে কোন দিকে লাইটটা যাচ্ছে সেইটা কিন্তু অবশ্যই বুঝিয়ে দিতে হবে। এবং যেখানে যেখানে ছেদ করবে, সেই অবতল লেন্সকে যেখানে ছেদ করবে বা অবতল দর্পণকে যেখানে ছেদ করবে বা উত্তল দর্পণকে যেখানে ছেদ করবে, আলোক রশ্মিগুলো যেখানে ছেদ করবে, সেইটা তোমাদের একটু দেখতে হবে, খুব কেয়ারফুলি দেখতে হবে। সেই জায়গাগুলোরও নামকরণ তোমাদের করতে হবে। তোমাদের বস্তু দূরত্ব এবং
লেন্স থেকে বস্তুটা কত দূরত্বে আছে এবং কত দূরত্বে প্রতিবিম্ব গঠিত হলো, প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হলো, সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খুব নজর দিয়ে দেখতে হবে এবং সেগুলো লিখতে হবে। তবে মাইন্ড রিড আলোকে খুব বেশি লিখতে হয় না, কিন্তু অনেক কিছু করতে হয়। আলোর থেকে কিছু অঙ্ক আছে, আমি হয়তো অঙ্কের কথাটা বলছি না, কিন্তু অঙ্ক যদি তোমরা কেউ করে থাকো খুব ভালো করেছো। আলো থেকে মাধ্যমিকেও সহ এইবারেও একটা অঙ্ক আসার কিন্তু খুব ভীষণ চান্স আছে, ভীষণ চান্স আছে। তাই অঙ্ক যারা করনি তারা কিন্তু যদি পারো অঙ্ক, তাহলে অঙ্কটা করবে, এবং এই চ্যাপ্টার অঙ্কের জন্য কিন্তু খুব মারাত্মক ব্যাপার আছে। কিছু কিছু অঙ্ক আছে খুব বড় অঙ্ক নয়, খুব ছোট হালকা হালকা অঙ্ক, কিন্তু এখান থেকে করবে। যাই হোক, আমরা প্রথমেই আলোচনা করছি এমসিকিউ এবং ভিএসএ কোশ্চেনগুলোর জন্য। এমসিকিউ এবং ভিএসএ তে যে কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই করণীয়, বা যেগুলো করতেই হবে, না করলে পারে তোমাদের পস্তাতে হতে পারে, আগামী দিনের জন্যও পস্তাতে হতে পারে, শুধু ফার্স্ট টার্ম পরীক্ষা নয়, এর পরের যে টার্ম আছে সেই টার্মের পরীক্ষার জন্য তোমাদের পস্তাতে হতে পারে। তাই এখন থেকেই তোমরা চেষ্টা করো যে এই কোশ্চেনগুলো অবশ্যই তোমরা কমপ্লিট করবে। কোশ্চেনগুলো আমি বলছি, তোমরা একটু দেখে নিতে পারো বা নোট করে নিতে পারো। বস্তুর প্রতিবিম্ব সর্বদা খর্বাকার অসৎ হয় কোন দর্পণে? সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত? অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্বিত কোথায় গঠিত হবে? একটি অবতল দর্পণের মেরু থেকে 2f দূরত্ব বস্তু থাকলে প্রতিবিম্বের বিবর্ধন কিরূপ হবে? মোটর গাড়ি হেডলাইটে অবতল প্রতিফলকের সাপেক্ষে বাল্বটিকে কোথায় রাখতে হবে? মোটর গাড়ি ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? একটি আলোকরশ্মি সমতল দর্পণের সঙ্গে 90 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণ কোথায় হবে? একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? দন্ত চিকিৎসকরা কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত? দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ শেভিং মিরর রূপে ব্যবহৃত হয়? বিন্দু বস্তুর ক্ষেত্রে প্রতিবিম্বের দৈর্ঘ্য ও বস্তুর দৈর্ঘ্যের অনুপাত কত হবে? বস্তুর কোন অবস্থানের জন্য অবতল দর্পণ দ্বারা সমশিষ্য ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে? একটি দর্পণের সামনে যে কোনো অবস্থানে বস্তু রাখলে সব ক্ষেত্রেই রৈখিক বিবর্ধনের মান 1 হয়। এই দর্পণ যদি এইরূপ হয় তাহলে সেই দর্পণটি কি প্রকৃতির? কোন দর্পণ উত্তল প্রকৃতির হলে বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে? দাড়ি কামানোর জন্য ব্যবহৃত অবতল দর্পণের সামনে মুখের অবস্থান কোথায় হবে? অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও এই যে কোশ্চিনটা এতক্ষণ অবধি বললাম, এটা হচ্ছে গোলীয় দর্পণ সম্পর্কিত 1 নম্বরের প্রশ্ন। এবার এই গোলীয় দর্পণ থেকে তোমরা 2 নম্বরে যে কোশ্চেনগুলো পড়বে বা যেগুলো তোমরা প্রিপেয়ার করবে সেই কোশ্চেনগুলোকে বলছি। দেখো, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। সমতল দর্পণ কর্তৃক সৃষ্ট প্রতিবিম্বের দুটো বৈশিষ্ট্য লেখো। আলোর প্রতিফলনের সূত্র দুটি দেখো। অবতল দর্পণে বস্তুর অবস্থান উল্লেখ করে অসৎ প্রতিবিম্ব গঠনের একটা পরিচ্ছন্ন রশ্মি চিত্র অঙ্কন করো। এক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি, আকৃতি, অবস্থান উল্লেখ করো। অবতল দর্পণ দ্বারা সৎ, অবশিষ্ট আকারে বড় প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় তার একটি রশ্মি চিত্র অঙ্কন করো। চিত্রসহ গলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। চিত্রসহ গলীয় দর্পণের বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধের সংজ্ঞা দাও। কোন অবতল দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আপতিত কোন আলোক রশ্মি কোন পথে প্রতিফলিত হয় রশ্মি চিত্র অঙ্কন করে দেখাও। অর্থাৎ চিত্রগুলো কিন্তু খুব ভাইটাল, প্রত্যেকটার ক্ষেত্রেই তোমাদের ফিগার করতেই হচ্ছে। গলীয় দর্পণের ব্যবহার উল্লেখ করো। উপাক্ষীয় রশ্মি বলতে কি বোঝো ব্যাখ্যা দাও। চিত্র সহ ব্যাখ্যা দাও। উন্মেষ কি চিত্র অঙ্কন করে বোঝাও। গাড়ির হেডলাইটে কোন ধরনের গলীয় দর্পণ ব্যবহার করা হয়, কেন? দর্পণ সৃষ্ট কোন বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্তন 2.5 বলতে কি বোঝো? হাত দিয়ে স্পর্শ না করে একটি দর্পণ সমতল, উত্তল না অবতল কিভাবে বুঝবে? মোটর গাড়ি ভি ফাইন্ডারে উত্তল দর্পণ কেন ব্যবহার করা হয়? মোটামুটি এই প্রশ্নগুলো তোমরা ওই গলীয় দর্পণ সংক্রান্ত আলোর মধ্যে যে জায়গাগুলো আছে সেখান থেকে এগুলো করবে। নেক্সট আমি আলোচনা করছি আলোর প্রতিসরণ পর্যায়ের অংশগুলো, অর্থাৎ প্রতিসরণ থেকে কি ধরনের কোশ্চেনগুলো তোমরা পড়বে সেটা এবার বলছি। অর্থাৎ তৈরি করার জন্য তোমাদের 1 নম্বরে যে কোশ্চেনগুলো হলো সেগুলো হচ্ছে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে? আলোর প্রতিসরণের ক্ষেত্রে কি অপরিবর্তিত থাকে? সাদা আলোর কোন বর্ণের জন্য কাঁচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ হয়? প্রতিসরাঙ্ক কম যে বর্ণের আলোক রশ্মি সেটি কি? কোন প্রিজমে আপতন কোণের মান বাড়লে বিচ্যুত কোণের মান কি হবে? সাধারণভাবে কোন বর্ণের আলোর সাপেক্ষে প্রতিসরাঙ্ক নির্ণয় করা হয়? আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে? কোন মাধ্যমে আলোর গতিবেগ বেশি, শূন্য না কাঁচ?
একটি প্রিজমের কটি আয়তাকার তল থাকে? কাঁচের স্ল্যাবে আলোকরশ্মি আপতন কোণের মান 45 ডিগ্রি হলে আলোকরশ্মির চ্যুতি কোণের মান কত হবে? কোন আলোর মাধ্যমের প্রতিসরণকের একক কি? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণ আই, প্রতিসরণ কোণ আর হলে চ্যুতি কোণ ডেল্টা হলে এই ডেল্টার মান কত হবে? আলোকীয় ঘন ও লঘু মাধ্যমের মধ্যে কোনটিতে আলোর গতিবেগ কম? আপতন কোণের মান কত হলে প্রতিসরণ কৌণিক বিচ্যুতির মান সর্বাধিক হয়? প্রিজমের উপর কোন আলোক রশ্মি I1 আপতন কোণে আপতিত হলে এক্ষেত্রে নির্গত কোণ I2 যদি হয় প্রিজমের ন্যূনতম চ্যুতি কোণের শর্ত কি হবে? লম্ব আপতনের জন্য প্রতিসরণ কোণের মান কত? আলোর কোন ধর্মের জন্য জলপূর্ণ পাত্রের তলদেশে উপরে উঠে এসেছে বলে মনে হয়? কখন রশ্মি পার্শ্ব সরণ সর্বোচ্চ হয়? এগুলো হচ্ছে মোটামুটি ভাবে 1 নম্বরে কোশ্চেন করবে তোমরা আলোর প্রতিসরণ পর্যায় থেকে। এবার প্রতিসরণ পর্যায় থেকে 2 ও 3 এর জন্য 3 মানের জন্য যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে, আলোর প্রতিসরণের সূত্র দুটি লেখো। একটি আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়, দেখাও যে চ্যুতি কোণের মান ডেল্টা ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস A। আলোর প্রতিসরণ কাকে বলে? আলোক রশ্মি ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে প্রবেশ করলে কিভাবে দিক পরিবর্তন করবে? চিত্র সহ কিন্তু এটা ব্যাখ্যা করতে হবে, উইদাউট চিত্র কিন্তু এই ক্ষেত্রে কোনো মার্কস পাবে না। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর গতিবেগের উপর নির্ভর করে? আলোক রশ্মি বায়ু থেকে কাঁচ মাধ্যমে গেলে এর গতিপথ একটি চিত্রের সাহায্যে দেখাও। কোন আলোক রশ্মির প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো? প্রতিসরণের কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না? প্রহরণ প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলে? প্রতিসরাঙ্কের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে? ন্যূনতম চ্যুতিকোণ বলতে কি বোঝায়? শর্তটি লেখো। প্রিজমের মধ্যে আলোক রশ্মির গতিপথের রেখাচিত্র অঙ্কন করো এবং চ্যুতিকোণ নির্ণয় উল্লেখ করো। প্রিজমের রশ্মির বিচ্যুতি বলতে কি বোঝায়? আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের চ্যুতিকোণ নির্ণয় করো। এ ও বি দুটি পৃথক মাধ্যম হলে প্রায় প্রমাণ করো এ মিউ বি ইজ ইকুয়াল টু 1/b মিউ এ। গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ড বলে কাঁচদণ্ডটি আর দেখা যায় না কেন? বায়ু সাপেক্ষে কোন মাধ্যমে প্রতিসরাঙ্ক 1 এর চেয়ে বেশি হয় কেন? বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 বলতে কি বোঝো? রাতের আকাশে নক্ষত্রটা মিটমিট করে কেন? উষ্ণতা বৃদ্ধিতে নির্দিষ্ট বর্ণের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কিরূপ পরিবর্তিত হয়? এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু 2 এবং 3 মানের জন্য অবশ্যই প্রস্তুত করতে হবে। নেক্সট আমি আসছি আলোর লেন্স পর্যায় থেকে। লেন্সটা তোমরা এখান থেকে উত্তর লেন্স তোমাদের একটু বেশি করে পড়তে হয়, তোমরা নিঃসন্দেহে জানো। তাই উত্তর লেন্স থেকে তোমাদের কোশ্চেনটা একটু তুলনামূলক বেশি আসে। আর লেন্স থেকে যেটাই করো না কেন ফিগার না এঁকে কিন্তু একটা সংজ্ঞাও লিখবে না, অর্থাৎ ফিগারটা তোমাদের আঁকতেই হবে এবং আলোর দিকটা তোমাদের নির্ণয় অবশ্যই দেখাতেই হবে। যাই হোক, এবারে বলছি 1 নম্বরের প্রশ্নগুলো। একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কিরূপ হবে? কোন কোন বর্ণের জন্য উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য সর্বাধিক হবে? কোন উত্তল লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে যদি 30 সেন্টিমিটার দূরে শতবিম্ব গঠিত হয় তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত হবে? এটা একটা অঙ্কের মতো কোশ্চিন। ক্যামেরার প্রতিবিম্ব গঠন করতে হলে উত্তল লেন্স সাপেক্ষে বস্তুর অবস্থান কোথায় হবে? লেন্সের বক্রতা কেন্দ্রের সংখ্যা কত? হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া যুক্ত চোখের ত্রুটি ক্ষেত্রে চোখের লেন্স কোথায় প্রতিবিম্ব গঠন করে? বিবর্ধক কাঁচে লেন্স উত্তল না অবতল? কোন লেন্স সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছকে অপসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত করে? একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ফোকাসে রাখা হলে ওই বস্তুটির প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্ব দৃষ্টির প্রতিকার করা হয়? উত্তল লেন্স দ্বারা গঠিত সূর্যের প্রতিবিম্ব লেন্সটির সাপেক্ষে কোথায় গঠিত হবে? উত্তল লেন্সকে বিবর্ধ কাঁচরূপে ব্যবহারের ক্ষেত্রে বস্তুর অবস্থান লেন্সের সাপেক্ষে কোথায় হবে? কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা হয়? সুস্থ চোখের ক্ষেত্রে নিকট বিন্দুর দূরত্ব কত? কাঁচ নির্মিত কোন লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হবে? উত্তল লেন্সের সামনে বস্তুকে ফোকাস এবং দ্বিগুণ ফোকাসের মধ্যে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? বস্তুর কোন অবস্থান উত্তল লেন্স বিবর্ধিত অসৎবিম্ব গঠন করে? ক্যামেরার অভিলক্ষ্য হিসেবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব কিরূপ? মানুষের চোখে কোথায় প্রতিবিম্ব গঠিত হয়? কোন লেন্স সর্বদা অসৎবিম্ব গঠন করে? অবতল লেন্স সর্বদা একটি বস্তুর কি ধরনের প্রতিবিম্ব গঠন করে? 1.5 প্রতিসরাঙ্কের কাঁচের একটি লেন্সকে একটি তরলে ডোবালে সেটি আদৌ দেখা যায় না, তরলটির প্রতিসরাঙ্ক কত? লেন্সের কয়টি মুখ্য ফোকাস থাকে? লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়? কোন লেন্সের আলোক কেন্দ্র লেন্সের বাইরে অবস্থিত? সদ, উল্টানো অর্থাৎ অবশিষ্ট ও বস্তুর চেয়ে আকারে ছোট প্রতিবিম্ব গঠনের শর্ত কি? মানুষের চোখ কতটা আলো প্রবেশ করবে তা চোখের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? এরূপ একটি যন্ত্রের নাম লেখো যেখানে উত্তল লেন্সের অসৎ, সমশিষ্য ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের ধর্ম ব্যবহার করা হয়? চোখের রেটিনার সঙ্গে কোন স্নায়ু যুক্ত থাকে? এই কোশ্চেনগুলো তোমরা 1 নম্বরের জন্য করবে লেন্স পর্যায় থেকে।
এবার লেন্স পর্যায় থেকে তোমাদের 2 এবং 3-এর জন্য এই কোশ্চেনগুলোকে করো। কোন লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়, চিত্র অঙ্কন করো। উত্তর লেন্সের সাহায্যে কিভাবে বস্তুর অসৎ সমশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্র সহ লিখো। উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব বলতে কি বোঝায়, চিত্র সহ লেন্সের ফোকাস ও মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও। লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন বলতে কি বোঝো, উত্তর লেন্সের সাহায্যে কিভাবে সৎ অবশিষ্ট ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়, রশ্মি চিত্র অঙ্কন করে দেখাও। দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া কি, হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া কি, উত্তর লেন্স কিভাবে সৎ অবশিষ্ট খর্বাকার প্রতিবিম্ব গঠন করে রেখাচিত্রের মাধ্যমে দেখাও। অবতল লেন্সে যে অসৎ সমশিষ্ট ছোট আকারের প্রতিবিম্ব গঠিত হয় চিত্র আঁকে দেখাও। চক্ষুর উপযোজন বলতে কি বোঝো, অন্ধবিন্দু কি, প্রথম মুখ্য ফোকাস কাকে বলে, পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়, মানুষের চোখের অভিযোজন বলতে কি বোঝায়। উত্তর লেন্সের সাহায্যে কিভাবে বিবর্ধিত সদ্বিম্ব গঠিত হয় তার একটা ব্যবহারিক প্রয়োগ দেখাও। ক্যামেরার ডায়াফ্রাম বা স্টপের কাজ কি, রেটিনার মূল কাজ কি, একটি লেন্স উত্তল না অবতল তুমি কিভাবে চিনবে, একটি উত্তল লেন্স অবতল বা অপসারী লেন্সের মতো কখন আচরণ করে, জলের মধ্যে বায়ুর বুদবুদ কোন ধরনের লেন্সের মতো কাজ করে, কারণ সরল লক্ষ্য, লেন্সের দুটি ফোকাস থাকে কেন। এই প্রশ্নগুলো তোমাদের লেন্স পর্যায় থেকে করতে হবে। নেক্সট তোমাদের আলোতে যেটা আছে আলোর বিচ্ছুরণের জায়গা, আলোর বিচ্ছুরণের তোমাদের 1 নম্বরে যে প্রশ্নগুলো তৈরি করে রাখবে সেগুলো হচ্ছে এরকম। প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি, কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ, বর্ণালী সৃষ্টির মূল কারণ, আলোর কোন ধর্ম, কোন রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সর্বাপেক্ষা কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দৃশ্যমান রশ্মি বর্ণ কোনটি, একটি লাল গোলাপের উপর সাদা আলো ফেললে গোলাপটিকে কি বর্ণের দেখাবে, রংধনু শুদ্ধ না অশুদ্ধ বর্ণালী, আলোর বিচ্ছুরণ একটা প্রাকৃতিক উদাহরণ দাও, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি ন্যূনতম হবে, একটি প্রাকৃতিক বর্ণালীর নাম বলো, সাদা আলো কি ধরনের আলো, হলুদ বর্ণের পরিপূরক বর্ণে কোনটি, সাদা ফুলকে সবুজ আলোয় কেমন দেখাবে। এই কোশ্চেনগুলো মোটামুটি ভাবে তোমাদের 1 নম্বরের জন্য তৈরি করবে। এইবারে তোমাদের যেগুলো করতে হবে অর্থাৎ 2 এবং 3 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো করবে সেগুলো হলে প্রাথমিক বা মৌলিক বর্ণ কাকে বলে উল্লেখ করো, প্রিজম বর্ণ সৃষ্টি করে না কেবল বর্ণ বিশ্লেষণ ঘটায় ব্যাখ্যা করো, বর্ণালী কাকে বলে, পরিপূরক বর্ণ কি উদাহরণ দাও, সূর্যের আলোয় গাছের পাতাকে সবুজ দেখায় ব্যাখ্যা করো, সাদা কাপড় ধোয়ার পর তাতে নীল দেওয়া হয় কেন। এই প্রশ্ন মোটামুটি ভাবে এই অংশ থেকে তৈরি করবে। লাস্ট তোমাদের যেটা আছে আলোর ক্ষেত্রে আলোক তরঙ্গ পর্যায়, সেখান থেকে তোমাদের বেশ কিছু কোশ্চেন করতে হবে, বেশ কিছু নয় খুব অল্প কোশ্চেন করতে হবে এখান থেকে। আকাশের বর্ণ নীল হওয়ার কারণ কি, আলোর বর্ণ নির্ভর করে যার উপর সেটি আলোর কোন ধর্ম, যে তড়িৎ চুম্বকের তরঙ্গের কম্পাঙ্ক সবচেয়ে বেশি সেটি কি, অর্থাৎ এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি না বেতার তরঙ্গ, এই ধরনের থাকতে পারে কোশ্চেন এখানে। বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কিরূপ হতো, হাড় ভেঙে গেলে তা জানার জন্য কোন রশ্মি ব্যবহার করা হয়, সাদা আলোর 7টি বর্ণের মধ্যে যে বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি সেটি কোনটি, মাথার চুল উঠে যায় কোন রশ্মির বহুল ব্যবহারে, টেলিযোগাযোগের জন্য যে প্রকারের তরঙ্গ ব্যবহার হয় সেটি কি, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত, আলো কি ধরনের তরঙ্গ, আলোক তরঙ্গ দৈর্ঘ্যের বেগ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কে লেখো, এক্স রশ্মি ও গামা রশ্মির মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আলোর বিক্ষেপণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও, মানব শরীরে ভিটামিন ডি তৈরিতে কোন রশ্মি সাহায্য করে, কোন রশ্মি ডিএনএ এর মিউটেশন ঘটানোর ক্ষমতা রাখে, কোন রশ্মির ক্ষতিকারক প্রভাব ত্বকে ক্যান্সার ঘটায়। এই কোশ্চেনগুলো মোটামুটি ভাবে তোমাদের 1 নম্বরের প্রশ্ন থাকবে। আর 2 নম্বরের জন্য এখানে 3 নম্বর তেমন একটা আসার চান্স নেই। 2 নম্বরের জন্য যেটা করতে হবে এক্স রশ্মির দুটি ব্যবহার করো, এক্স রশ্মি উৎপাদনের নীতিটি বলো, আলোর বিক্ষেপণ কাকে বলে, এক্স রশ্মি গামা রশ্মি আলট্রাভায়োলেট রশ্মির একটা করে ক্ষতিকারক প্রভাব লেখো, অতি বেগুনি রশ্মির একটি ব্যবহার লেখো, অবলোহিত রশ্মির ব্যবহার লেখো, আলোর বিক্ষেপণ কিসের উপর নির্ভর করে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলতে কি বোঝায়, দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন, চাঁদের আকাশ কালো দেখায় কেন, বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের আলো কেন ব্যবহার করা হয়, উদীয়মান ও অস্তময় সূর্যকে লাল দেখায় কেন, এক্স রশ্মি গামা রশ্মির মধ্যে একটা সাদৃশ্য একটা বৈসাদৃশ্য লেখো, এক্স রশ্মি সাধারণ আলোর মধ্যে প্রভেদ কি। মোটামুটি ভাবে এই প্রশ্নগুলো যদি তোমরা আলো থেকে তৈরি করতে পারো তাহলে আগামী দিনে তোমাদের আর আলো নিয়ে কোনো রকম কোনো টেনশন থাকবে না, এইটুকুন আমি অ্যাসিওর করতে পারি তোমাদের। অর্থাৎ তোমরা মাধ্যমিকে আলোতে 12 একদম জিয়ালালা করে পেয়ে যাবে। সুতরাং তোমাদের কোনো রকম কোনো চিন্তা থাকবে না এই প্রশ্নগুলোকে তৈরি করার জন্য। যদি কোনো প্রশ্ন ফার্স্ট টার্মে তোমাদের মনে হয়ে থাকে স্যার আমরা এতগুলো কোশ্চিন করিনি, আমরা খুব অল্প সাজেশনের মধ্যে চলেছি, তাহলে পরে বলবো ঠিক আছে এখন তোমরা অল্প সাজেশন দেখেই তোমরা দিতে পারো, তবে এই প্রশ্নগুলোকে অবহেলা না করে ফার্স্ট টার্মের পরে
তোমরা খুব যত দ্রুত পারো তোমরা কমপ্লিট করে রাখবে, কারণ তোমাদের কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে হয়তো ওই সাজেশনটা, যে সাজেশন তুমি ফলো করছো সেটা কাজ নাও দিতে পারে। এবং অদূর ভবিষ্যতে তোমরা যদি বিজ্ঞান নিয়ে পড়ো তাহলে কিন্তু আলো একটা গোটা বই তোমাদের পড়তে হবে, শুধু চ্যাপ্টার না, এটা জেনে থাকবে। ধীরে ধীরে তোমাদের একটা বই পড়তে হবে। তাই এই আলোর চ্যাপ্টার এবং তার সাথে সাথে সেকেন্ড টার্মে তোমাদের থাকবে তড়িতের চ্যাপ্টার, এই দুটো চ্যাপ্টারকে কিন্তু মোস্ট গুরুত্ব দিয়ে পড়বে। আগামী দিনে তোমাদের জন্য আমি যে দুটো চ্যাপ্টার বাকি থাকলো, অর্থাৎ পর্যায় সারণী, মৌলের ধর্মে পর্যাবৃত্ততা এবং আইন ও সমাজীয় যে বন্ধন নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব যত তাড়াতাড়ি সম্ভব। আমি আসার চেষ্টা করছি। তবে তার আগে আমি মাধ্যমিকের যারা ব্যাস, অর্থাৎ এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিল, তাদের এই মুহূর্তে কি করণীয় এবং কি করা উচিত সেটা অবশ্যই নিয়ে আমি আবার ভিডিওতে আসছি, যেটা না দেখলে পারে তোমাদের কিন্তু না শুনলে অনেক অংশই মিস করতে পারো এবং অনেক কিছু তোমাদের হয়ে যেতে পারে। সেই জন্য তোমরা বলছি আগামী দিনের যে এপিসোডটা আছে সেইটার দিকে তোমরা নজর দিও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।